আসলে সংসদ সদস্য আনোয়ারুল আজিমের যে এই যে মৃত্যু বা হত্যাকাণ্ড, এটা নিয়ে কিন্তু এক ধরনের জটলা পাকিয়ে আছে। এখন পর্যন্ত কিন্তু সুস্পষ্টভাবে সব কিছু প্রশ্নের উত্তর কিন্তু এখনও মেলেনি। সুতরাং আমরা একটু সবার আগে ঘটনাস্থলে যেতে চাই। আমাদের সহকর্মী সুব্রত আচার্য আছেন, সুব্রতর কাছ থেকে জানবো। সুব্রত, এখন পর্যন্ত নতুন কি আপডেট তথ্য আপনার কাছে আছে? আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নিউ টাউন অ্যাকশন এরিয়ার সঞ্জীবা গার্ডেনের সামনে। ঠিক আমার পেছনে এই ভবনে আবাসনে ঢোকার জন্য হচ্ছে প্রধান ফটক, এবং পেছনে সমস্ত সর্বভারতীয় গণমাধ্যমের সাংবাদিকরা, তারা ইতিমধ্যে আপনি জানেন এটি প্রধান শিরোনামে জায়গা পেয়েছে। আমরা যেটা সকাল থেকে বলছিলাম এবং এর আগেও গত কয়েকদিন যেটা বলছিলাম, যে ঝিনাইদহ এমপির নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনার প্রত্যেকটা ছত্রে ছত্রে রহস্যের আমরা গন্ধ পাচ্ছিলাম। এবং যেখানটায় আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পেরেছি, যে পুলিশ যে দুটো মোবাইলের নেটওয়ার্ক ট্র্যাক করে দেখেছিল যে এই সঞ্জীবা গার্ডেনের মধ্যেই তার লাস্ট লোকেশন ছিল, এবং তারপর যে পুলিশের তদন্তকারী দল তারা এখানে আসেন, সিসিটিভি খতিয়ে দেখেন, এবং সিসিটিভি খতিয়ে দেখে নিশ্চিত হন যে এখানেই এমপি সাহেব এসেছিলেন, এবং তিনি এসেছিলেন একা, তার সঙ্গে, এবং তারপর একই রকমভাবে তার ফ্ল্যাটে আরও পরপর তিনজন ঢোকেন, এবং তার মধ্যে একজন মহিলাও রয়েছেন। এই তিনজনকে তারা আবার কিছুক্ষণ বাদে কয়েক দফায় বেরিয়ে যেতে দেখেন, এবং এই ফ্ল্যাটে ঠিক ঢোকার জন্য তড়িঘড়ি তিন চারটি গাড়ি কিন্তু আসা যাওয়া করে। সেই গাড়ি ধরে কিন্তু তদন্ত হচ্ছে, এবং একই সঙ্গে ওই এমপি সাহেব এবং আরও কিছু অ্যাপ ক্যাবের নেটওয়ার্ক এবং তাদের চালককে ইতিমধ্যেই আটক করে জিজ্ঞাসাবাদ কিন্তু ইতিমধ্যেই গোয়েন্দা পুলিশ করছে। সব মিলিয়ে শুধু গোয়েন্দা পুলিশ বলবো না, ভারতীয় গোয়েন্দাবাসী পরে পুরো বিষয়টির মধ্যে একদম হাতে হাত ধরে বলা যায় যে এটা একটা বড় একটা রহস্যের কিনারা কিন্তু বাংলাদেশের গোয়েন্দারাও করেছেন বলে আমাদের কাছে এখনো পর্যন্ত খবর আছে। এবং মূলত যে বাংলাদেশের গোয়েন্দা তরফ থেকেই বেশ কয়েকজনকে আটক করা হয়, এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করার পর তারা নিশ্চিত করেন যে হ্যাঁ, এই ধরনের এমপিকে খুন করা হয়েছে এবং তাকে মার্ডার করা হয়েছে, এবং তারপর তারা সেই অ্যাড্রেস কোথায় বলেন, নিউ টাউনের দিকে বলেন। এবং যেহেতু এর আগেই নিউ টাউনে এই আবাসনেই সবশেষ এমপির মোবাইল ট্র্যাক হয়, এবং তারপরে কিন্তু গোয়েন্দারা এখানে আসেন এবং সিসিটিভির ফুটেজ দেখে নিশ্চিত হন যে ঘটনাটি এখানেই ঘটেছে। এবং তারপরেই কিন্তু আজকে সকাল 7টায় প্রথম বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশের গোয়েন্দারা আসেন, সেন্ট্রাল আইবিরা আসেন, এবং তারপর সুনির্দিষ্টভাবে যে ফ্ল্যাটে তাকে এখনও পর্যন্ত বলা হচ্ছে বিভিন্ন সূত্রে যে খুন করা হয়েছে, সেই ফ্ল্যাটে রক্তমাখা কাপড় চোপড় উদ্ধার করেন, এবং তারপর ফ্ল্যাটের যিনি ছিলেন ফ্ল্যাটের দায়িত্ব, তাকে কিন্তু ডেকে আনা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং একই রকমভাবে এখানে বিধাননগরের শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তারা, সেন্ট্রাল আইবি, রাজ্য পুলিশ, এবং জানা যাচ্ছে আরও বেশ কিছু গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে গোয়েন্দারা কিন্তু এখানে আছেন, এবং এখনও পর্যন্ত তদন্ত চলছে। বডি ভেতরে আছে কি না আছে সেই বিষয়টি এখনও পর্যন্ত নিশ্চিত নয়। তবে আমাদের গোয়েন্দা সংস্থা মোটামুটিভাবে তাদের যে কথাবার্তা এবং তাদের যে ইঙ্গিত, তাতে কিন্তু এই ঘটনাস্থল অর্থাৎ ঝিনাইদহ 4 আসনের সাংসদ, 3 বারের বিজয়ী সাংসদ, আওয়ামী লীগের শাসক দলের সাংসদ, যাকে 12 তারিখ হাসি মুখে দর্শনা গেদে বর্ডার দিয়ে আসতে দেখা যায়, এবং সেই ভিডিও ক্লিপও কিন্তু সামনে এসেছে। সেই ঝিনাইদহ 4 আসনের সাংসদ যে এখানেই খুন হয়ে থাকতে পারেন, সেটি কিন্তু এখনও পর্যন্ত বেসরকারিভাবে পুলিশের দায়িত্বশীল সূত্র কিন্তু সব গণমাধ্যমের যারা সিনিয়র সাংবাদিক আছেন, তারা কিন্তু এখনও পর্যন্ত পরিষ্কার, এবং ভারতীয় গণমাধ্যম কিন্তু বিষয়টিকে প্রধান শিরোনামে জায়গা করেছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা কিন্তু শুরু থেকেই যে বিষয়টি দেখেছি, যে তাকে এই এমপির যেদিন থেকে ভারতে প্রবেশ, এবং ওই দিন থেকেই প্রবেশের কারণ, এবং তারপর বেশ কিছু বিষয়ে গোয়েন্দারা সন্দেহ করছিলেন যে কোনো একটা ঘটনা ঘটেছে। শেষ মেসেজটি 15 তারিখে তার মোবাইল থেকে দেওয়া হয়েছিল। তিনি দিল্লি আছেন, তার সঙ্গে ভিআইপি আছেন। এই মেসেজটা যে তার মোবাইল থেকে তিনি লেখেননি, সে গোয়েন্দারা কিন্তু রহস্যের গন্ধ পাচ্ছিলেন, এবং সেই রহস্যের উদ্ঘাটন করতে গিয়ে কিন্তু এখনও পর্যন্ত এই ঘটনা সামনে এলো বলে দাবি করা হচ্ছে সূত্রগুলো থেকে। তো এই ছিল আমার কাছে নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্স অ্যাপার্টমেন্ট থেকে ঝিনাইদহ 4 আসনের নির্বাচিত সাংসদ আনোয়ারুল আজিম আনারের এখনও পর্যন্ত সম্ভাব্য মৃতদেহ পাওয়া গেছে বলে যে বেসরকারি সূত্র নিশ্চিত করছে, সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। অনেক ধন্যবাদ সুব্রত। আমরা সুব্রতের কাছ থেকে যেটি শুনলাম, যে এই হত্যাকাণ্ডটি এক ধরনের ঘন কুয়াশার জটলা আছে, এবং সেটি পরিষ্কারের চেষ্টা কিন্তু চলছে। ঠিক এই মুহূর্তে রাজধানীর ডিবি কার্যালয় মিন্টো রোডে সংবাদ সম্মেলনে
ঠিক এই মুহূর্তে আমাদের সহকর্মী রায়দুল ইসলাম আছেন ডিবি কার্যালয়ে, তার কাছ থেকে শুনবো সেখানকার এখনকার আপডেট। রায়দুল। ভারতের চিকিৎসা নিতে যাওয়া ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনারের মৃত্যুর ঘটনা খবর কিন্তু আমরা ইতিমধ্যেই পেয়েছি। আমরা জানি যে তিনি ভারতের নিউ টাউন এলাকায় কিন্তু তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা যদি এই মুহূর্তে অবস্থান করছি ডিবি অফিসে, এবং আমরা দেখতে পাচ্ছি যে তার যিনি মেয়ে রয়েছেন, তার মেয়ে এখন কথা বলবেন গণমাধ্যমের সাথে। আমরা একটু তার মেয়ে কি বলছেন সেটি শোনার চেষ্টা করবো। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সবাই রেডি? আচ্ছা আমরা তাহলে যাই। আচ্ছা আপনি তো আজকে এলেন, আমি আসলে কথা বলার মানুষের অবস্থা ভালো না, আমরা জানি, জেনেছেন, কিন্তু ভুল হয়ে যেতে পারে বলতে গেলে। আজকে আপনি ডিবি কার্যালয়ে আসলেন, আসলে কি জানতে পেলেন? আপনার বাবার বিষয়ে কি খবর পেলেন? আমরা সবাই ইতিমধ্যে জেনেছি যে আমার বাবার হত্যা হয়েছে। এই বিষয় সম্পর্কে আপনারা নিশ্চয়ই অবগত আছেন। সেই জিনিসটা জানার জন্যই আমি ডিবি প্রধান হারুন আঙ্কেলের কাছে আসছি। ডিবির সমস্ত যারা কর্মকর্তা আছে তারা আমাদেরকে সহযোগিতা করছে। তারা ইতিমধ্যে আপনারা জানেন আসামিও ধরেছে, 2-5 জন আসামি, তার মধ্যে 2 জনকে তারা অ্যারেস্ট করেছে, বাকিদের তারা ধরার প্রচেষ্টা করতেছে। সেই বিষয়ে আমি হারুন আঙ্কেলের কাছে পরামর্শ করতে আসছি, এবং হারুন আঙ্কেলের সহযোগিতায়, তাছাড়া তাদের যারা বাকি কর্মকর্তা আছে সবার সহযোগিতায় বাকি আরও যারা আসামি আছে তাদেরকে ধরার জন্য অনুরোধ করতে বা আমি কথা বলতে এসেছি। যে আমি জানতে এসেছি বিষয়। আমি মামলা করতে এসেছি। হারুন স্যারের সাথে কথা বলেছি, আমার এখানে যে পুলিশ কমিশনার আছে তার সাথে কথা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে আমার, সেও আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। তার সহযোগিতার মাধ্যমে আজকে আমরা জানতে পেরেছি আমার বাবার কথা। সে আসামিদের ধরার জন্য সে আশ্বস্ত করেছেন সে সর্বোচ্চ চেষ্টা করবেন। পাশাপাশি ডিবি প্রধান হারুন আঙ্কেল সহ ডিবির সকল কর্মকর্তা তারা আমাদেরকে আসলে তাদের নিয়ে আমার বলার কিছু নাই। তারা আমাকে যে পরিমাণ সহযোগিতা করছে আপনারা জানেন। আমার কোনো ভাই নাই, আমরা 2 বোন। আমার বড় বোন ডক্টর, আমি LLB পড়তেছি, আমি 3rd ইয়ারে, আমার ফাইনাল ইয়ার চলে। আমি ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে পড়তেছি। আমি নিজেই আসছি, তারা আমাকে খুব সহযোগিতা করছে। তারা আমাকে খুব আন্তরিকতার সাথে দেখছে বলে আমি খুব তাড়াতাড়ি খুব ইনফরমেশন পেয়ে গেছি। আমি আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি যে আপনারা আমার বাবার হত্যার বিচার চাই। আপনারা এই বিষয়ে আমার সহযোগিতা করবেন, আপনারা নিউজ করবেন, আপনারা জানাবেন, আপনারা সারা বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডের সব জায়গায় আপনারা আলোড়ন সৃষ্টি করে দেন যেন আমার বাবার হত্যার আমি বিচার পাই। কারা করেছে, কেন করেছে, এর সুষ্ঠু তদন্ত চাই, এবং আমি এর শেষ পর্যন্ত দেখতে চাই যে তারা কেন করেছে, কি জন্য করেছে। আমি বিচার চাই, আমি দেখতে চাই। তারা যেন আমার সামনে তাদেরকে ক্রসে দিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে আমি যেন দেখতে চাই। আজকে আমি এতিম হয়ে গেছি, আজকে আমার পড়াশোনা শেষ হয়নি, আজকে আমি মাঝপথে। আপনারা সবাই জানেন আপনাদের পরিবারে সবারই সন্তান আছে, যার বাপ থাকে না, তার কেউ থাকে না, তারা এতিম হয়ে যায়। যতই কাছের আত্মীয় আপন মানুষ যেই থাকুক, বাবা এই বাবার মতন কেউ হয় না। আমার বাবা অনেক স্বপ্ন নিয়ে আমাকে এখানে পড়ার জন্য ভর্তি করেছে। আমি পরীক্ষাও দিয়েছি, আমার সামনে রেজাল্ট দেবে, সে আমার বলে গেছে আমি ইন্ডিয়া থেকে এসে তোমার পরীক্ষার রেজাল্ট আমি চেক করবো, তুমি কি করেছো। আমার কোনো কথা সে রাখতে পারি, সে চলে গেছে। আপনারা শুধু আমার অনুরোধ, আমার বাবার এটার বিচার করবেন। একটা সময় 14 বছর আমার বাবা বিভিন্ন মিথ্যা মামলার হুমকিতে পলিয়ে থেকে যখন আমি অনেক ছোট তখন আমার বাবার কাছে পাইনি। যখন আমার একটু বুঝ হয়েছে, তখন আমার বাবাকে আমি কাছে পেয়েছি, এখন আমি হারিয়ে ফেললাম। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার বড় ভাই, কেউ আমার বাবার মতন, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি আমার বাবার
হত্যার বিচার চাই এবং আমি নিজে স্বচক্ষে আমি দেখতে চাই আমাকে কারা এতিম করলো, কেন করলো এভাবে। সন্দেহ করছেন কারা আমি থাকতে পারে? আমি 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 চিনি না, আমি চিনি না, কিন্তু আমি চিনতে চাই। এবং আমি হারুন স্যারকে আমি বলে এসেছি যে আপনি আইডেন্টিফাই করেন কেন এরকম হলো, কারণ আমি ল পড়তেছি, আমিও কিছু আইনের নিয়ম জানি। আপনি ইনভেস্টিগেশন করুন, আপনি দেখুন তারা কারা, আমাকে চিনান, দরকার আমি চিনতে চাই, আমি প্রকাশ্যে তাদের মৃত্যু দেখতে চাই। আমাকে এভাবে এতিম করে দিল আমার বাবা। আমি ইন্ডিয়াতে যাই নাই। বাবার সাথে আপনার সর্বশেষ কি কথা হয়েছে, আপনার পরিবারের কি কথা হয়েছিল সর্বশেষ? আমার সাথে সর্বশেষ তার ভিডিও কলে কথা হয়। সে বলেছে আম্মু আমি না ইন্ডিয়ায় যাচ্ছি, আমি 2 দিনের মধ্যে চলে আসবো, তোমার দাঁতের ডক্টরের কাছ থেকে দেখানোর কথা, তোমার 2 দাঁতের সমস্যা, আমি এসে তোমার আমি নিয়ে যাব, তুমি যেও না, তোমার ডক্টর ফোন করলে তুমি বলবা আব্বু ইন্ডিয়ায় গেছে, আব্বু এসে তোমাকে নিয়ে যাবে, তুমি থাকো আমি আসছি, এই কথা বলে গেছে আমার সাথে। তারপরে আমার সাথে আপনি কাউকে সন্দেহ করছেন? আমি কাউকে সন্দেহ করছি না, কিন্তু কারা এগুলো আমি দেখতে চাই, তারপরে আমি আমার সন্দেহের কথা প্রকাশ করব। আপনার কি সন্দেহ? না আমি এরকম কোনো কিছু পাচ্ছি না, এরকম কোনো কিছু আমি এখনো পাইনি। কিন্তু যাদের আসামি ধরা হচ্ছে বা ধরা হয়েছে, যাদেরকে এখনো ধরার পরিকল্পনা চলছে, তাদেরকে আমি ধরতে বলেছি এবং আমি সহযোগিতা চাচ্ছি, তাদের ধরুক, তাহলে অবশ্যই কোনো না কোনো কিছু বেরিয়ে আসবে। আমি কোনো কিছুই জানি না, আমি জানলে আমি তো তাহলে জেনেই যেতাম। আমার বাবা, আমি কি চাইবো? আপনারা বলেন, আপনার কাছে অনুরোধ, আমার বাবার আপনারা সহযোগিতা করেন, আপনারা আলোড়ন সৃষ্টি করেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ের মতন, সে আমার মায়ের মতন, আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই। সে আমাকে যথেষ্ট হেল্প করছে, সে আমাকে মায়ের মতন করেই বলছে যে তুমি চিন্তা করো না। আমাকে সে প্রথম দিন তার সাথে আমার রবিবারে রাত 9টা 21 কথা হয়, যেদিন আমার বাবার আর মিসিংয়ের কথা, রবিবারে না আমার সরি, আমি যেদিন ডিবি আঙ্কেলের এখানে আসছি, হারুন আঙ্কেলের এখানে, সেখানে তার আগের দিন কথা হয়েছে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি, সে করছে, প্রধানমন্ত্রী আমার আশ্বস্ত করেছে, আমি ইনভেস্টিগেশন চালাচ্ছি, আমি সব রকম চেষ্টা করতেছি। ইনান কান্না জড়িত কণ্ঠে নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজিমের সন্তান কথা বলছিলেন এবং তিনি যেমনটা বলছিলেন যে ভিডিও কলে সবশেষ কথা হয়েছিল বাবার সঙ্গে এবং বাবা জানিয়েছিলেন দাঁতের ডাক্তার দেখানোর জন্য ভারতে যাচ্ছেন, ফিরে এসে সন্তানের সাথে দেখা করবেন। আসলে আনোয়ারুল আজিম আনার শেষ কবে বাংলাদেশ ছাড়েন, যান কখন, আমরা পুরো বিষয়টি একটু জেনে আসতে চাই। আসলে ঠিক কখন থেকে উনি ভারতে যান, চিকিৎসার জন্য গিয়েছিলেন শুনেছি, বেশ কিছু আসলে অনেকগুলো বিষয় সামনে চলে আসছে। সবশেষ আসলে তিনি কার সঙ্গে কথা বলেছেন এবং সেই বিষয়গুলো যদি আমরা এক নজরে দেখে আসতে চাই, তাহলে হয়তোবা কি দেখতে পাবো আমরা, যে আসলে তিনি কখন গিয়েছিলেন ভারতে। পুরো ঘটনা নিয়ে এক ধরনের ধোঁয়াশা চলছে এবং আমরা আমাদের সহকর্মী সুব্রত আচার্য সেটি কিন্তু ব্যাখ্যা করেছেন এবং সেই ধোঁয়াশা কাটানোই কিন্তু এখন আইন শৃঙ্খলা বাহিনী, সেটা হোক বাংলাদেশের তরফ থেকে অথবা ভারতের তরফ থেকে, 2 আইন শৃঙ্খলা বাহিনীর সেই সমস্যা বা ধোঁয়াশাগুলো কাটানোই কিন্তু প্রধান দায়িত্ব। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে সেটি যদি দেখি, সংসদ সদস্য আনোয়ারুল আজিম তিনি ভারত সফরের জন্য 12 মে বাংলাদেশ ত্যাগ করেন এবং তিনি ব্যারাকপুরের বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন এবং এই বন্ধু তার দীর্ঘদিনের বন্ধু, 20 থেকে 25 বছরের সম্পর্ক রয়েছে, পারিবারিক সম্পর্ক। বন্ধুর বাড়ি ত্যাগ করেন 13 মে অর্থাৎ পরদিনই এবং সেদিনই সন্ধ্যায় বন্ধুর ফোনে দিল্লি সফরের মেসেজ করেন। তিনি কিন্তু চাইলে ফোন করতে পারতেন, কিন্তু তিনি যখন 13 মে বাড়ি ছেড়ে চলে যান বন্ধুর, তারপর থেকে তিনি বা তার কণ্ঠ কেউ কিন্তু শুনতে পায়নি। যেসব তার অবস্থান যেভাবে জানা গিয়েছে সেটা কিন্তু শুধুমাত্র মোবাইল টেক্সট, খুদে বার্তার মাধ্যমে। 15 মে দিল্লি পৌঁছার খুদে বার্তা, সেটাও কিন্তু তিনি খুদে বার্তার মাধ্যমে জানান এবং বরাহনগর থানায় ডায়েরি করে তার বন্ধু 18 মে, যখন তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। কলকাতার নিউটাউনের বাড়িতে রক্ত মাখা কাপড়, এটি কিন্তু একদম সবশেষ এখনকার যে অবস্থা এবং এখনকার যে এই যে সবশেষ তথ্য অর্থাৎ রক্ত মাখা কাপড়, এটি নিয়েও কিন্তু এক ধরনের বিভ্রান্তি আছে। পাশাপাশি তো আরো অনেকগুলো প্রশ্ন তো আসলে মুখোমুখি হতে হচ্ছে। আমরা ধরেন শুধুমাত্র যে এই ইয়াগুলোই হচ্ছে, আমরা একটু ইয়াতেও যেতে চাই। ডিবি প্রধান হারুন কথা বলছেন, আমরা সেই গোয়েন্দা কার্যালয়ের ডিবি প্রধান হারুন কথা বলছেন, হারুনুর রশিদ, আমরা সেখানে যাব।
সংসদ সদস্য ঝিনাইদহ কালীগঞ্জ এলাকা, এবং আমরা আসলেই মানে তার এলাকার জনগণ যেমন স্তম্ভিত, সুখে মুজ্জমান। আসলে আমরাও মানে অত্যন্ত মানে যে নিষ্ঠুর হত্যাকাণ্ডটা যে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি বলেছেন আপনাদের, এই জন্য আমরা মনে করি আমরাও আমাদের তদন্ত যে কাজটা চলছে এটা আসলে স্বাভাবিক কারণেই আমরা অত্যন্ত অধিক গুরুত্ব দিয়ে আমরা কাজটা করছি। কারণ ইনি একজন জনপ্রিয় পার্লামেন্ট মেম্বার, তিনবারের মেম্বার, এলাকার মানুষ ওনাকে জনগণে ভোট দিয়ে উনিকে নির্বাচিত করেছেন। এরকম একটা নিষ্ঠুর হত্যাকাণ্ড আসলে এটার জন্য তো আমরাও আসলে মানে সুখে মুখ্যমন্ত্রী যে আমরাও তার মানে এটা মনে করেই আমরা কিন্তু আমাদের তদন্তকারী আমাদের তদন্তকারী কর্মকর্তারা কিন্তু কাজ করেছেন এবং নিবিড়ভাবে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি এবং আমাদের কাছে কয়েকজন আছে, তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি, অনেক তথ্য পাচ্ছি। এই তথ্যগুলি আমরা এখন তদন্তের আপনারা হয়তো আমরা দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন, তদন্তের স্বার্থে আমরা এখন বলতে চাচ্ছি না। আমরা মনে করি যে একজন বাংলাদেশি পার্লামেন্ট মেম্বারকে যেভাবে বাংলাদেশের কিছু মানে অপরাধীরা যেভাবে নৃশংস হত্যা করেছে, আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি, বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো। ভাই কিলার কি বাংলাদেশের নাকি হচ্ছে ইন্ডিয়ার, পরিষ্কার করেন মোটিভটা কি? আমরা দাম বলেন তদন্তের স্বার্থে, যেটা আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি আপনাদেরকে বলেছেন, তদন্তের স্বার্থে আমরা আসলে এই মুহূর্তে বলতে চাচ্ছি না। যেহেতু মেয়েটা এসেছেন আমাদের কাছে মামলা রুজু করতে চায়, আমাদের কাছে হেল্প চাইতে এসেছে, আমরা আজকেই সেই মামলাটা রুজু হবে শেরেবাংলা নগর। অনেকগুলো কনফিউশন তৈরি হচ্ছে বিভিন্ন মাধ্যমে। আমরা শুনছিলাম ডিবি প্রধান কথা বলছিলেন গণমাধ্যমের সঙ্গে, এবং সেই কথার সঙ্গে যদি স্বরাষ্ট্রমন্ত্রীর কথার সঙ্গে আপনি যোগসূত্র দেখেন, সেক্ষেত্রে কিন্তু বারবারই বাংলাদেশের পক্ষ থেকে যে দাবিটি করা হচ্ছে বাংলাদেশের মানুষে জড়িত, এবং তদন্তের স্বার্থে এখনো আসলে তারা সবকিছু বলতে চাচ্ছে না। হয়তোবা সময়ের সঙ্গে সঙ্গে আমরা জানতে পারবো যে আর কারা এখানে জড়িত, আসলে ভারতের কেউ এখানে জড়িত আছে কিনা সেটাও আমরা জানতে পারবো। সদস্য যে নিয়ে তিনবারের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, তাকে দেশের বাইরে প্রতিবেশী দেশে নিয়ে গিয়ে হত্যা করা, এটি কিন্তু চারটিখানি বড় বিষয় না, বড় একটি চক্রান্ত। এবং এই চক্রান্ত যেহেতু বারবারই বলা হচ্ছে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে করা হয়েছে, শত্রু বাংলাদেশি, সেক্ষেত্রে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেই কিন্তু কারা এর পেছনে জড়িত সেটি উদ্ঘাটন করার দায়ভার কিন্তু বেশিই পড়ে গেল। এবং এই মৃত্যুকে ঘিরে অনেকগুলো প্রশ্নও কিন্তু দেখা যাচ্ছে। সেই প্রশ্নগুলো আসলে কি এখন পর্যন্ত আমাদের সামনে কি প্রশ্ন আছে যে তার মৃত্যুকে ঘিরে, যেই প্রশ্নগুলোর উত্তর আসলে সাধারণ মানুষের জানা দরকার, আসলে হয়তো বা সেক্ষেত্রে জানা যাবে। বলেছেন বেশ কয়েকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেই প্রশ্নগুলো যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা শুরুতেই যে বিষয়টি নিয়ে আলোচনা উঠছে সেটি হচ্ছে কেন সঙ্গীহীন ভারত সফর, তিনি একা কেন গেলেন, সঙ্গে কেন একটি মাত্র হ্যান্ডব্যাগ, পাশাপাশি সীমান্ত অতিক্রমের 1 মিনিটের ভিডিও কে করলো। আপনি যদি দেখেন সীমান্ত অতিক্রম করার সময় 1 মিনিটের মতো একটি ভিডিও ছিল, সেই ভিডিওটি কেন করা হবে, কে করেছেন, কিভাবে সেই ভিডিও গণমাধ্যম বা প্রকাশ্যে এলো, সেটি নিয়েও কিন্তু এক ধরনের প্রশ্ন হচ্ছে। রহস্যময় গাড়িটি কার? আমরা যে বিষয়টি বলছি, ব্যারাকপুরের বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে তিনি উঠেছিলেন এবং 13 মে যখন তিনি সেই বাড়ি ছেড়ে বেরিয়ে যান তখন তিনি একটি রহস্যময় গাড়িতে চড়েছেন। সেই গাড়িটি কার এবং সেই গাড়িটি যদি সন্ধান করা যায় তাহলে কিন্তু অনেকটা প্রশ্নের উত্তর মিলবে। পাশাপাশি খুদে বার্তা কি আসলেই তার, এটিও কিন্তু একটি বড় প্রশ্ন। কেননা আমরা দেখেছি তার যে ব্যক্তিগত সহকারী আছেন বা তার পরিবারের সদস্যরা বলছেন যে খুদে বার্তা করা হয়েছে তিনি সেই ফন্ট ব্যবহার করে কখনো খুদে বার্তা লিখতেন। এছাড়া ধরেন কলকাতার পুলিশ এখন পর্যন্ত কি ধরনের তারা উদ্যোগ নিয়েছে এই হত্যাকাণ্ড রহস্য উন্মোচনে, কিংবা তাদের পক্ষ থেকে আসলে কি ধরনের তৎপরতা আমরা এখন পর্যন্ত দেখতে পেরেছি? ইরান, আমরা যদি দেখি যে থানায় সাধারণ ডায়েরি করা হয় কলকাতায়, সেখানে কিন্তু 18 তারিখ, অনেকটা দিন পেরিয়েছে। এর মধ্যে আসলে পুলিশের দায়িত্ব কি ছিল, বাংলাদেশের একজন সংসদ সদস্য, তাকে উদ্ধারের জন্য কি করা যেত, এসব নিয়ে কিন্তু নানা প্রশ্ন উঠেছে। আমরা সেই প্রশ্নগুলো যদি দেখি, সেক্ষেত্রে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি, কতটা গুরুত্ব দিয়েছেন নিখোঁজের অভিযোগ, এটি কিন্তু সব থেকে বড় প্রশ্ন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ কিন্তু সেই প্রশ্নটি এখন তুলছেন। তথ্য প্রযুক্তির ব্যবহার করা গেছে কতটা? আমরা জানি কেউ নিখোঁজ হয়ে গেলে এখন তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদেরকে খুঁজে বের করা কিন্তু খুব কঠিন কিছু নয়। এক্ষেত্রে খুনিরা কি পরিকল্পনা করেছিলেন যে তাকে আসলে তার সন্ধান বের করা যাচ্ছিল না, এটিও কিন্তু এক ধরনের প্রশ্ন। পাশাপাশি
নিউটনের মতো স্থানে সংসদ সদস্যের খুন নিয়ে উদ্বেগ, যদিও প্রশ্ন আছে সেখানে খুন করা হয়েছে কি হয়নি সেটা নিয়েও কিন্তু এখন আসলে এখন সামগ্রিকভাবে খুনের রহস্য উন্মোচনের জন্য বাংলাদেশ পুলিশ অবশ্যই তৎপরতা চালাচ্ছে, যেমনটি একটু আগে ডিবি প্রধান বললেন, এবং তিনি জোর দিয়েছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী যেমনটা বলেছেন যে বাংলাদেশের মানুষ এই খুনের সঙ্গে জড়িত, এরই মধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে এবং আরও যারা জড়িত তাদেরকেও ধরার চেষ্টা করছে। তবে তদন্তের স্বার্থে তিনি বলছেন যে এখন পর্যন্ত সবকিছু উন্মোচন করা হবে না। সব মিলিয়ে আসলে বাংলাদেশের পক্ষ থেকে তৎপরতা আমরা দেখতেই পাচ্ছি যে এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশ কী ধরনের পদক্ষেপ নিচ্ছে। হ্যাঁ ইনান, আবার ঠিক এই মুহূর্তে কিন্তু ঝিনাইদহের যে 4 সংসদীয় আসন সেখানে কিন্তু শোকের আবহাওয়া বইছে। আমরা একটু সেখানে যাব, আমাদের সেখানকার সহকর্মী লোটাস রহমান সোহাগ এখনকার অবস্থা কি একটু আপনার কাছ থেকে জানবো। সোহাগ, কিছুক্ষণ আগেই ঢাকায় ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন আমাদের ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য প্রয়াত আনোয়ার আজিম আনারের কন্যা ডরেন। আমরা দেখেছি তার কান্না, তার মায়া, তার আহাজারি আমরা দেখেছি। তিনি কিন্তু দাবি করেছেন তার বাবার হত্যার সাথে জড়িত যারা তাদের খুঁজে বের করতে, তার কারণ খুঁজে বের করতে কিন্তু তিনি প্রধানমন্ত্রীর কাছে কিন্তু দাবি করেছেন। শুধু ডরিন নয়, ঝিনাইদহের এবং ঝিনাইদহের সর্বস্তরের মানুষ কিন্তু এখন চেয়ে আছে এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহ কখন আসবে। তার হত্যার কারণ কিন্তু তারা জানতে চায়, কি কারণে তাকে হত্যা করা হলো, কেনই বা তাকে হত্যা করলো এবং কারা হত্যা করলো। এই ঘটনার পুরোটা কিন্তু ঝিনাইদহের মানুষ জানতে চায়, কেন তাকে হত্যা করা হয়েছে। আমি সকাল থেকে আমরা এসে দেখেছি ঝিনাইদহের এই যে কালীগঞ্জের তার রাজনৈতিক কার্যালয় এবং বাসভবন, সেই বাসভবনে কিন্তু নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে কিন্তু এসেছেন তাদের প্রিয় নেতার বাড়িতে এসেছেন, তার পরিবারের একটু সহমর্মিতা দেখানোর জন্য। আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে ঝিনাইদহের যে 4 আসনের সংসদ সদস্য, তিনি কিন্তু 3 বারের সংসদ সদস্য এবং তিনি কিন্তু পৌর কমিশনার থেকে কিন্তু আজকের এই পর্যায়ে এসেছেন। তিনি পৌর কমিশনার ছিলেন, 2 বার উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং তিনি তার 3 বার আওয়ামী লীগের কিন্তু সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এবং তিনি খুবই জনপ্রিয় একজন সংসদ সদস্য ছিলেন। নেতাকর্মীদের কাছে তিনি খুবই জনপ্রিয় ছিলেন এবং তার চেয়ে বড় কথা, তিনি কিন্তু তুখোর একজন খেলোয়াড় ছিলেন। ফুটবল এবং ক্রিকেট তিনি খুবই ভালো খেলতেন। ছোটকাল থেকে আসলে তার খেলার প্রতি খুবই আগ্রহ ছিল এবং ভালোই খেলতেন। এবং এই যে সংসদ সদস্য নিহত হয়েছেন, এই নিহত ঝিনাইদহ কালীগঞ্জবাসী মনে করছেন যে এই ঘটনার দ্রুত তদন্ত করে ঘটনার সাথে জড়িত যারা তারা গ্রেফতার হোক এবং এই ঘটনার মূল বিষয় যেটা তারা জানতে চায় এই ঘটনার পেছনে কারা আছে। তো এই ছিল ঝিনাইদহের কালীগঞ্জের এমপি আনোয়ারুল আজিম আনারের বাসভবনের সামনে থেকে সর্বশেষ। ধন্যবাদ সোহাগিনার। আমরা সোহাগের মাধ্যমে জানছিলাম সেখানকার পরিস্থিতি। তবে একটি বিষয় কি ইনান, এখন যতটা বাংলাদেশের পক্ষ থেকে বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ফলাও করে বলা হচ্ছে যে বাংলাদেশেরই দুষ্কৃতিকারী বা হত্যাকারী বাংলাদেশেরই মানুষ, সেক্ষেত্রে তিনি যখন নিখোঁজ হয়েছিলেন, তার পরিবারের সদস্যরা যখন উদ্বেগ প্রকাশ করেছিলেন, সেক্ষেত্রে তার কল লিস্ট চেক করা বা তার গতিবিধি বা তিনি কার কার সাথে কথা বলেছিলেন, যোগাযোগ করেছিলেন, এই সব উদ্ঘাটন করেও কি তাকে উদ্ধার করা যেত না, বা এই হত্যাকাণ্ডের আগেই কি এটাকে আসলে থামানো যেত না, এরকম প্রশ্ন কিন্তু সচেতন মহলে আসলে যারাই হত্যা করুক না কেন, কিন্তু কেন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এটি কিন্তু এখন একটি বড় প্রশ্ন। আশা করি আমরা সামনে সেই প্রশ্নের উত্তর খুঁজে পাবো এবং আপনাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আসবে। জি বাপি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী রাশেদ বাপ্পি।